হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ আমরা চলে এসেছি আমাদের নতুন একটা সেশন নিয়ে, নতুন একটা ক্লাস নিয়ে, যা আমাদের সামনের কম্পিটিটিভ এক্সামগুলো যেমন ডাব্লিউবিপি, ফুড এসআই, ক্লার্কশিপ আরও যে সমস্ত এক্সামগুলো আছে তার জন্য হেল্পফুল হবে। দেখো, আজ আমাদের প্রথম ক্লাস, প্রথম অঙ্ক। 24টি সংখ্যার গড় হলো 43। যদি প্রতিটি সংখ্যা থেকে এম বিয়োগ করা হয় তাহলে গড় হয় 38। যে এম এর মান কত? দেখো, 24টা সংখ্যা ছিল, সেই 24টা সংখ্যার গড় কত দেওয়া আছে? 43 দেওয়া আছে। আর এখনো কি করছে, আমরা এম বিয়োগ করছি এটা থেকে, যার ফলে এই 24টা সংখ্যার গড় কত হয়ে যাচ্ছে? 38 হয়ে যাচ্ছে। 24টা সংখ্যার গড় 43 মানে কি প্রত্যেকের সংখ্যার সাথে 43 করে আছে। গড় মানে তো এটাই বোঝায়। আর 24টা সংখ্যার গড় মানে কি 38 হয়েছে। তাহলে প্রত্যেকটা সংখ্যা 38 করে 38 করে হয়েছে। তাহলে কতটা বিয়োগ করেছি? 43 মানে 38 অর্থাৎ 5। অর্থাৎ আমরা 5 বিয়োগ করেছি। অর্থাৎ এম এর মানটা কত? এম এর মানটা হলো 5। 2 নম্বরটা উত্তর হবে। তারপর অঙ্কটা দেখো। অনিল একা একটি কাজ সম্পূর্ণ করতে 2 ঘন্টা 40 মিনিট সময় নেয় এবং সুমিত একা অর্ধেক সময়ে একই কাজ সম্পূর্ণ করতে পারে। কাজটি সম্পূর্ণ করতে সুমিতের কত সময় লাগবে? খুব ইজি একটা অঙ্ক। দেখো, অনিল কত কত ঘন্টা সময় নিচ্ছে? 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট মানে কি? অনিল সময় নিচ্ছে কতটা? অনিল সময় নিচ্ছে কতটা? 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট মানে কত হয়? 2 ঘন্টা মানে 60 মিনিট, 60 60 120 মিনিট, 120 40 160 মিনিট, তাহলে অর্থাৎ 160 মিনিট। অনিল সুমিত কি করছে? একা অর্ধেক সময় একই কাজ সম্পূর্ণ করছে। তাহলে সুমিতের কত সময় লাগছে? সুমিতের সময় লাগবে এটা অর্ধেক সময় লাগবে। এই যদি এত এত মিনিট সময় নাই, সুমিত নিচ্ছে কতটা? সুমিত সময় নেয়, সুমিত একা অর্ধেক সময় একই কাজ সম্পূর্ণ করে। তাহলে সুমিতের কত সময় লাগবে? তাহলে একা যদি অর্ধেক সময় পুরো কাজ কমপ্লিট করে দেয়, কারো অর্ধেক সময়, অনিলের অর্ধেক সময় সম্পূর্ণ করে দেয়, যার ফলে কি হবে? উত্তরটা হবে 160/2 এত মিনিট। কত হবে? 80 মিনিট। অনিল সময় নিচ্ছে 2 ঘন্টা 40 মিনিট আর সুমিত নিচ্ছে অনিলের অর্ধেক সময়ে, যার ফলে কত উত্তর হবে? 80 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো। পি একটি খেলনা 40% লাভে কিউ এর কাছে বিক্রি করে এবং কিউ 10% লাভে আর এর কাছে বিক্রি করে। যদি আর খেলনার জন্য 539 টাকা দেয়, তাহলে পি এর খেলনার দাম কত ছিল? দেখো, পি কি হচ্ছে? পি কি করছে? পি 40% লাভে কিউ এর কাছে বিক্রি করছে। 40% মানে কি? 40% অর্থাৎ 2 এর 5 প্লাস চিহ্ন, যেহেতু লাভ করছে 5 টাকার মালটা 2 টাকা এক্সট্রা বিক্রি করছে, এক্সট্রা 2 টাকা লাভে বিক্রি করছে, বোঝা গেল? আর 10% মানে কি? 10% মানে হচ্ছে 1 এর 10, 10 টাকার মালটা 1 টাকা লাভে বিক্রি করছে, অর্থাৎ 11 টাকা বিক্রি করছে। আর তাহলে পি কি করছে? পি কিউ এর কাছে বিক্রি করছে 40% লাভে। তাহলে পি ইজ টু কিউ রেশিও কত হবে? পি এর কাছে যদি দাম থাকতো 5 টাকা, তাহলে সে 40% লাভে বিক্রি করছে, অর্থাৎ 2 টাকা বেশিতে বিক্রি করছে, অর্থাৎ 7 টাকা বিক্রি করছে। তাহলে পি যদি 5 টাকা কিনে থাকে, পি কিউ কে কত টাকা বিক্রি করছে? 7 টাকায় বিক্রি করছে। এবং কিউ 10% লাভে আর এর কাছে বিক্রি করছে। কিউ কি করছে? কিউ ইজ টু আর কত হবে তাহলে? 10% লাভে, 10% লাভ অর্থাৎ মানে কত হলো? 10 টাকার মালটা সে 11 টাকায় বিক্রি করছে আর কে। দেখো, দুটোতেই কিউ আছে, কিন্তু কিউ এর মানটা আলাদা দেওয়া আছে। তার ফলে কি করবো? কিউ এর মানটাকে আমরা সেম করে নেবো। সেম করতে হলে কি করতে হবে? 10 এর সাথে এলসিএম নিতে হবে, যে সেটাকে করতে হবে। 10 এর সাথে এলসিএম করতে হবে 70। তার মানে আমাকে এটাকেও 70 বানাতে হবে, এটাকেও 70 বানাতে হবে। এটাকে যদি 70 বানাই, কত দ্বিগুণ করতে হবে? 10 দ্বিগুণ করতে হবে। আর এটাকে যদি 70 বানাই কিউটাকে,
সেক্ষেত্রে কত গুণ করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। কথাটা বুঝতে পারলে? প্রথমে বলেছিল 40% লাভে পি কিউ কে বিক্রি করছে, অর্থাৎ পি 5 টাকার মালটা 2 টাকা এক্সট্রা বিক্রি করছে, কিউ কে অর্থাৎ 7 টাকা বিক্রি করছে, আর কিউ কি করছে? আর কে 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ 10 টাকার মালটা আর কে 11 টাকা বিক্রি করছে। দেখলাম যে এখানেও কিউ আছে, এখানে কিউ আছে, কিন্তু কিউ এর মান দুটো আলাদা দেওয়া আছে, আলাদা হলে হবে না নিশ্চয়ই। যার ফলে দুটোকে সেম করার জন্য কি করলাম? 10 আর 7 এলসিএম 70 হয়, তাই 70 করে নিলাম দুটো কি। যার ফলে আমরা প্রথমটাকে 10 দ্বিগুণ করলাম আর দ্বিতীয়টাকে 7 দ্বিগুণ করলাম। তাহলে কত হবে? পি এর কাছে ভ্যালুটা ছিল যদি 50 টাকা হয়, তাহলে কি কিউ কত বিক্রি করেছিল? 70 টাকা বিক্রি করেছিল। একই ব্যাপার, 40% মানে এটাও 40%। আর কিউ এর কাছে দাম যদি 70 টাকা, সে কত টাকা বিক্রি করেছিল? 77 টাকায় বিক্রি করেছিল। অর্থাৎ আমাদের পি ইজ টু কিউ ইজ টু আর এর রেশিও কত হলো? পি ইজ টু কিউ ইজ টু আর এর রেশিও কত হলো? পি 50 টাকার মালটা কিউ কে 70 টাকায় বিক্রি করেছিল, আর কিউ 70 টাকার মালটা আর কে 77 টাকায় বিক্রি করেছিল। এবং কি বলেছে? যদি আর খেলনার জন্য 539 টাকা দেয়, তার মানে কি করছে? আর কত টাকা দিচ্ছে এখানে? 77 টাকা রেশিওতে, কিন্তু অ্যাকচুয়ালি সে দিচ্ছে কত টাকা? 539 টাকা দিচ্ছে। কত গুণ আছে এখানে? 9 গুণ আছে। 7 9 63, না 9 গুণ কেন হবে? 7 গুণ আছে। 7 7 49, 9 হাতে হলো 4, 7 7 49 53, হ্যাঁ। তার মানে কত গুণ আছে? 77, 77 এর 7 গুণ আছে, অর্থাৎ 539 টাকা আছে। তাহলে পি কত টাকা দেবে? পি এর কাছে খেলনার দাম কত ছিল? তাহলে এখানেও 7 গুণই হবে, ইন্টু 7, 5 7 35, অর্থাৎ 350 টাকা। অর্থাৎ পি এর কাছে খেলনার দাম কত ছিল? 350 টাকা। আর যদি কিউ এর কাছে বার করতে হবে বলতো, তাহলে কিউ কে কত টাকায় বিক্রি করেছিল? এখানে ইন্টু 7 দ্বিগুণ করতাম, 7 7 49, 490 টাকায় কিউ কে বিক্রি করেছিল। যেহেতু আমাকে শুধুমাত্র একটা মান বার করতে দিয়েছে, পি এর কাছে খেলনার দাম কত ছিল, তাই আমার উত্তরটা হবে 350 টাকা। কিন্তু পি কিউ কে কত টাকা যদি বিক্রি করতে বলতো, তাহলে 490 টাকা বিক্রি করেছিল। আর তো দিয়েছিল 539 টাকা বলা আছে অঙ্কটাতে, তাই উত্তর কত হবে? 350 টাকা পি এর কাছে খেলনার দাম ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অঙ্কটা দেখো, রাম ও রহিমের গড় বয়স 10 বছর, রহিম ও রমেশের গড় বয়স 15 বছর, রাম ও রমেশের গড় বয়স 20 বছর। 3 জনের মধ্যে যে বয়সে বড় তার বয়স কত হবে বা কত? দেখো, রাম আর রহিমের গড় বয়স দেওয়া আছে 10 বছর, তাহলে রাম আর রহিমের মোট বয়স কত বছর হবে? 20 বছর। যেহেতু দুজনে বলেছে আর দুজনে বলেছে বলে 2 দ্বিগুণ করতে হবে, তাহলে রাম আর রহিমের যদি গড় বয়স 10 বছর হয়, তাহলে রাম আর রহিমের মোট বয়স কত হবে? রাম আর রহিমের, রাম প্লাস রহিম মোট বয়স, আমি আর কিছু লিখছি না, ডাইরেক্ট মোট বয়স লিখছি। 10 বছর লিখবো না, 20 বছর লিখে দিচ্ছি। 20 বছর মোট বয়স হবে। আর রহিম প্লাস কি আছে? রমেশ, মোট বয়স কত হবে? 15 বছর গড় বয়স, আর মোট বয়স কত হবে? 30 বছর। আর কি বলা আছে? রাম আর রমেশ, রাম আর রমেশ কত হবে? 20 বছর গড় বয়স, টোটাল বয়স কত হবে? 40 বছর। তাহলে 3 জনের টোটাল বয়স যদি যোগ করি, দেখো প্রত্যেকটার নামই দুবার করে আছে। এখানে রাম আছে একবার, দুবার, রহিম দুবার, রমেশ দুবার। তাহলে প্রথমে 2 কমন নিতে পারি, 2 রাম 2 রহিম 2 রমেশ লেখার থেকে আমি 2 প্রথমে কমন নিতে পারি। 2 ইন্টু ব্র্যাকেটে লিখতে পারি রাম প্লাস রহিম প্লাস রমেশ কত হবে? 20 30 50 আর 40 90। তাহলে 3 জনের টোটাল বয়স কত হবে? মোট বয়স 3 জনের মোট বয়স হবে, দুইটা দিতে গেলে 90/2, অর্থাৎ 45 বছর 3 জনের বয়স। আমি নামটা লিখিয়ে দিই, রাম প্লাস রহিম প্লাস রমেশ। রমেশ, দেখো 3 জনের টোটাল বয়স যোগ করে এলো 45 বছর। তাহলে আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যদি বার করি, প্রত্যেকটা বয়স কত হবে? দেখো, রাম আর রহিমের টোটাল বয়স কত হচ্ছে? 20 বছর।
তাহলে রাম আর রহিমের জায়গায় 20 বসাই, তাহলে 20টা ওই দিকে গেলে 45 সঙ্গে বিয়োগ হবে, তাহলে রমেশের বয়সটা পেয়ে যাবো। কি বললাম যে রাম, রহিম আর রমেশের টোটাল বয়সটা হচ্ছে 45 বছর। যদি আমি রমেশের বয়স বার করি তাহলে রাম আর রহিমের বয়স জানতে হবে, আর রাম আর রহিমের বয়স কত দেওয়া আছে? 20 বছর দেওয়া আছে। তাহলে রাম আর রহিমের বয়সটা যদি 20 বছর দেওয়া থাকে, রাম আর রহিমের বয়সটা যদি 20 বছর দেওয়া থাকে, তাহলে 20 টাকা যদি ওই দিক দিয়ে নিয়ে যাই, 20 টাকা যদি ওই দিক দিয়ে নিয়ে যাই, তাহলে 20টা 45 থেকে বিয়োগ হবে, রমেশের বয়সটা পেয়ে যাবো। আমি কি বললাম এটা মানটা দেওয়া আছে 20 বছর, তাহলে রমেশের বয়সটা পেয়ে যাবো। ওই দিতে গেলে কত হবে? এই 20টা দিতে গেলে 45 মাইনাস 20 হবে, অর্থাৎ 25 বছর বয়স হবে। আর রমেশের বয়স 25 বছর হবে। এবার দেখো যদি আমি এই দুটোর না বার করি, আমি রমেশের বার করবো না, আমি বার করব রামের বয়স। যদি বার করি তাহলে আমাকে রহিম আর রমেশের মানটা বসাতে হবে, বয়স টোটাল বয়সটা। আর রহিম আর রামের টোটাল বয়স কত? 30 বছর। রামের বয়সটা কত হবে? 30 বছরটা ওই দিকে নিয়ে গেলে 45 থেকে বিয়োগ হবে 30, 45 মাইনাস 30 অর্থাৎ 15 বছর। তিনজনের টোটাল বয়স হচ্ছে 45 বছর, তাহলে রামের বয়স হচ্ছে 15 বছর আর রমেশের বয়স হচ্ছে 25 বছর। আর 25 আর 15 কত? 40 বছর হয়ে গেল। আর বাকিটা যেটা পড়ে রইলো, রহিমের বয়স কত হবে? 5 বছর। তাহলে রহিমের বয়সটা কত হবে? রহিমের বয়স 5 বছর। যেহেতু তিনজনের টোটাল বয়সটা হচ্ছে 45 বছর, তাহলে রমেশের বয়স পেয়ে গেলাম 25 বছর, রামের বয়স পেয়ে গেলাম 15 বছর, আর রহিমের বয়স পেয়ে গেলাম 5 বছর। কে সব থেকে বড়? সব থেকে বড় হচ্ছে রমেশ। রমেশের বয়সটা কত? রমেশের বয়স হচ্ছে 25 বছর। তাহলে উত্তর কত হবে? সবথেকে বড় যে তার বয়স হচ্ছে 25 বছর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তারপরে অঙ্কটা দেখো, তিনজন রেসারের গতিবেগের অনুপাত দেওয়া আছে 3:2:4। একই দূরত্ব অতিক্রম করতে তিনজন রেসারের সময়ের অনুপাত কত হবে? দেখো আমরা কি জানি? আমরা জানি ডিস্টেন্স সমান কি হয়? ডিস্টেন্স সমান এস ইন্টু টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, তাই না? এবার কি বলেছে? দূরত্বটা সেম, মানে ডিটা কনস্ট্যান্ট, ডিটা কনস্ট্যান্ট, ডিটা কনস্ট্যান্ট। ডি যখন কনস্ট্যান্ট হবে তখন এস আর টি এর মধ্যে কি সম্পর্ক হবে? যে স্পিডের সঙ্গে সম্পর্ক হবে টি এর ব্যস্ত সম্পর্ক, তাই না? অর্থাৎ যার স্পিড বেশি হবে, একই ডিস্টেন্স অতিক্রম করতে যার স্পিড বেশি হবে তার সময় কম লাগবে। অর্থাৎ কি হলো, এখানে আমাকে এস এর রেশিওটা দেওয়া আছে, স্পিডের রেশিওটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 3:2:4। এবার আমি যদি সময়ের রেশিওটা বার করতে চাই সেক্ষেত্রে আমাকে এগুলোকে উল্টে দিতে হবে। যেহেতু এস এর সঙ্গে কি সম্পর্ক? এস সমান হচ্ছে 1/t। যদি করতে যাই সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, তাহলে 1/t করতে গেলে কি হবে? আবার এটাও লিখতে পারি টি সমান পি ভ্যারিজাস 1/s ও লিখতে পারি। অর্থাৎ টি এর ভ্যালুটা বার করতে গেলে এটা কি করতে হবে? উল্টে দিতে হবে। অর্থাৎ 1/3:1/2:1/4। এবার ধরো এরকম ভাবে তো ভগ্নাংশ আলাদা তো বোঝা যাবে না কোনটা বেশি কোনটা কম। তারপরে কি করবো আমরা কি করব যে এমন একটা সংখ্যা নেবো যে সংখ্যাটাকে গুণ করলে আমরা একটা রেশিও পেয়ে যাব যেটা আমার সবই সংখ্যাতে থাকবে। দেখো তাহলে আমাকে এমন একটা সংখ্যাতে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে যাতে প্রত্যেকটা সংখ্যা কেটে যায়, অর্থাৎ 3 দিয়েও যেন কাটে, 2 দিয়েও যেন কাটে, আবার 4 দিয়েও যেন কাটে। এমন একটা সংখ্যা দিতে হবে যেটা যেন 3 দিয়েও কেটে যায়, 2 দিয়েও কেটে যায় এবং 4 দিয়েও কেটে যায়। অর্থাৎ এমন একটা সংখ্যা নেবো যা হবে 3, 2 এবং 4 এর এলসিএম, তাই না? তো 3, 2 আর 4 এর এলসিএম কত হবে? 3, 2 আর 4 এর এলসিএম কত হবে? 12 হয়। 3, 2 আর 4 এর এলসিএম হচ্ছে 12। 12 3 দিয়েও কাটে, 12 2 দিয়েও কাটে, 12 4 দিয়েও কাটে। তার অর্থাৎ আমরা কি করব? এটাকেও 12 দিয়ে গুণ করে দেবো, এটাকেও 12 দিয়ে গুণ করে দেবো, এটাকেও 12 দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ 3 4 কি হবে? 12, 2 6 কত হবে? 12, আর 4 3 12 কত হবে? তাহলে 4:6:6:3। অর্থাৎ সময়ের রেশিওটা কত হবে? 4:6:3। এবার দেখো যার স্পিড বেশি ছিল দেখো তার সময়টা লিখেছে কম লিখেছে, আর যার স্পিডটা সবথেকে কম ছিল তার দেখো সময়টা সব থেকে বেশি লেগেছে। এটাই তো সম্পর্ক। তার মানে কত উত্তর হবে? সময়ের অনুপাতটা হবে 4:6:3, ডি এরটা আনসার। আসলে তোমরা বুঝতে পারছো?
তারপরে অঙ্কটা দেখো, 3/4, 15/16, 18/5 গসক কত? দেখো কিভাবে করতে হয়। 3/4, 15/16 আর 18/5 এতে গসক বার করতে হবে। যখন এরকম ধরনের ভগ্নাংশের গসক বা লসক বার করতে দেবে, প্রথমে গসাগুটা বলি তারপর লসাগুটা বলছি। গসাগু যখন বার করতে দেবে, উপরের সংখ্যাগুলোর অর্থাৎ লবগুলোর কি করবে, যেটা বার করতে হবে গসাগু বার করতে দিয়েছি, উপরের সংখ্যাগুলো লবগুলোর কি করবো গসাগু নেবো, আর হরগুলো কি করবো লসাগু নেব। তাহলে আমাকে যদি HCF বার করতে দেয়, গসাগু যদি বার করতে দেয়, তাহলে উপরের সংখ্যাগুলো কি নেবো বললাম, উপরের সংখ্যাগুলোর গসাগু বার করবো। আর গসাগু কিভাবে বার করবো তোমরা জানো, অনেক পদ্ধতি আছে, ভাগ পদ্ধতি আছে, বা উৎপাদকে ভেঙে নিয়েও করতে পারো, বাট এটা কোনো প্রয়োজন নাই। দেখো গসাগু মানে কি আছে, কোনো একটা সংখ্যার মধ্যে সব থেকে হাইয়েস্ট যে সংখ্যাটা থাকবে প্রত্যেকটা সংখ্যার মধ্যেই থাকতে হবে। দেখো এখানে 3 আছে মানে কি 3 গুণিত 1 আছে, এখানে 15 আছে মানে কত হলো 3 গুণিত 5 আছে, এটা 3 গুণিত 6 আছে। দেখো এখানে এমন একটা সংখ্যা তিনটা, যে তিনটা প্রত্যেকটা সংখ্যার মধ্যেই আছে, কিন্তু 5 শুধু একটা সংখ্যার মধ্যে আছে, 6 কিন্তু একটা সংখ্যার মধ্যে আছে, আবার একটা তো প্রত্যেকটা সংখ্যার মধ্যেই আছে, যার ফলে কত গসাগু হবে, গসাগু হবে 3। গসাগু হচ্ছে যে সংখ্যাগুলো যা থাকবে সেই সংখ্যাগুলোর হাইয়েস্ট এমন একটা সংখ্যা থাকবে যেটা তিনটে সংখ্যার মধ্যে থাকবে, যেহেতু তিনটে সংখ্যা দেওয়া আছে। HCF কত হবে, উপরে থাকবে 3, আর নিচের সংখ্যাগুলো কি করতে হবে বললাম, নিচের সংখ্যাগুলোর LCM করতে হবে। LCM কি, ধরো 4, আমি বলি এখানে লিখে দিচ্ছি। দেখো 16-র মধ্যে তো 4ও আছে, ভালো করে বুঝবে ব্যাপারটা। তার মানে 4 আর 16 যদি লসাগু করতে যাই আমার 16ই হবে। 4 আর 16 যদি লসাগু করতে যাই, 4 আর 16 লসাগু করলে মানে কি, যে সংখ্যাগুলো কমন থাকবে সেটা নিতেই হবে, বাকি যেগুলো কমন থাকবে না সেগুলো নিতে হবে। দেখো 16কে লিখতে পারি 4 গুণিত 4, এই 4 এখানে আছে, এই 4 এখানে আছে, এখানে 5 আছে শুধুমাত্র, 4 তো লসাগু হবেই, এখানে এক্সট্রা একটা 4 আছে, তাহলে সেই 4টাও হবে এক্সট্রা যেটা থাকবে, মানে কমন সংখ্যাগুলো তো হবেই, আর বাকি যেগুলো আরো থাকবে এক্সট্রা সব সংখ্যার মধ্যে সেগুলোও হবে, এবং 5ও হবে। তাহলে কত হবে 3/4 = 16, 5 × 80, অর্থাৎ এদের HCF বা গসাগু হবে কত 3/80। যদি বলতো LCM কত হবে, LCM কিভাবে বার করতাম, দেখো যদি LCM বার করতাম তাহলে উপরটা নিতে হতো LCM আর নিচে নিতে হতো HCF। কতটা বোঝা গেল। দেখো LCM মানে কি, আমি কি নেবো, কমন সংখ্যাটা তো 90, কমন কত আছে 1 আর 3 আছে, 3টা তো 90, একটা তো 90, বাকি এক্সট্রা যেগুলো আছে অর্থাৎ 5টা এক্সট্রা আছে এখানে, 6টা এক্সট্রা আছে এখানে, অর্থাৎ 5 × 6টাও আমি নিতে হবে আমাকে। লসাগু ক্ষেত্রে কি হয়, কমন সংখ্যাগুলো তো 90, বাকি যে এক্সট্রা সংখ্যাগুলো থাকবে সেগুলোকে নিতে হবে। এটা যে LCM হলো। আর নিচেটা কি নিতে হবে বললাম, নিচেটা HCM নিতে হবে, অর্থাৎ হরের HCM নিতে হবে। HCM এর ক্ষেত্রে কি বললাম, যে শুধুমাত্র কমন সংখ্যা নিতে হবে। দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, কিন্তু এখানে কোনো 4 নাই, তাহলে LCMটা কিন্তু 4 হবে, HCF কিন্তু 4 হবে না, যার ফলে HCF ধরো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 4 × 1, এটা 1, এটা 1 লিখতে পারি 5 × 1, তাহলে 1 প্রত্যেকটা দিয়ে আছে, তাহলে 1 হবে LCF, 1 হবে HCF। তাহলে LCM কত হলো 5 × 6 = 30, 3 × 3 = 90। যদি বলতে এটার LCM কত হবে, সেক্ষেত্রে আমার কত উত্তর আসতো 90। বোঝা গেল। ঠিক এইভাবে করতে হয় ভগ্নাংশ থাকলে। তারপরে অঙ্কটা দেখো, ওই যে একটি ত্রিভুজের বাহুর অনুপাত 11:11:4, যদি ত্রিভুজের ক্ষেত্রফল 2√117 সেন্টিমিটার স্কয়ার হয় তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কত। তো এই অঙ্কটা দেখে করা যাবে, যেহেতু সমান বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 11 মাল্টিপল 11 আছে রেশিওতে, তাই অঙ্কটার উত্তর হবে 11 মাল্টিপল, শুধুমাত্র একটাই আছে যেটা 3 নাম্বার অপশন আছে, 11 সেন্টিমিটার উত্তর হবে। বাট অঙ্কটা করব কিভাবে, দেখো একটা ত্রিভুজ আছে যার সমান দুটো বাহু, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, অর্থাৎ যার দুটো বাহু সমান, তাহলে ত্রিভুজটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ধর এইটাও সমান 11 সেন্টিমিটার, এটাও 11 সেন্টিমিটার ধরো মনে করো, আর এটা হচ্ছে 4 ইউনিট, সেন্টিমিটার বলতে হবে না, ইউনিট বলি। এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজের নাম দিয়ে দাও, একটা ABC নাম দিয়ে দাও। আমাকে এই ত্রিভুজটার এরিয়া বার করতে হবে। এরিয়া কত দেওয়া আছে উত্তরে অপশনে, উত্তরে কত দেওয়া আছে 2√117, অর্থাৎ এই রেশিওটা দিয়ে এই রেশিওটার যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা সমান এটা হবে, যেহেতু এই রেশিওটা এই ত্রিভুজের ক্ষেত্রে
তাহলে আমি যদি একটা লম্বটা নিই এখান থেকে, এটা 90 ডিগ্রি কাটবে। সমদ্বিবাহু ত্রিভুজের যে রুলস গুলো আছে দেখবে, এরপর যদি কোনো একটা লাইন টানি বা লম্বটা নিই, তাহলে এই লম্ব টানলে এই লম্ব দৈর্ঘ্যটা এইটাকে আর এটাকে সমানভাবে ভাগ করে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হয় আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হয়। মানে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের সেই শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে এই লম্বর মানটা কি করে, এই ভূমিটাকে কি করে, দুটো সমানভাবে ভাগ করে। অর্থাৎ এটাও 2 সেন্টিমিটার হবে, 2 ইউনিট হবে, এটাও 2 ইউনিট হবে। এটা হচ্ছে কাজ। এবার দেখো, আমাকে বার করতে হবে এরিয়া এই ত্রিভুজটার। এই রেশিওটা দিয়ে যেটা দেওয়া আছে সেটা বার করতে হবে। রেশিওটাই যেটা দেওয়া আছে সেই আমি এরিয়াটা বার করি। দেখো এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির পাশে কি আছে, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। অর্থাৎ পিথাগোরাসের সূত্র আমি যদি ইউজ করি সেক্ষেত্রে আমি এই উচ্চতা পেয়ে যাব। কেননা আমার এরিয়ার ফর্মুলা কি, এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাইট। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমাকে উচ্চতাটা জানতেই হবে। উচ্চতাটা না জানলে আমি কোনো মতেই আমি এরিয়া বার করতে পারবো না। তাহলে উচ্চতাটা কিভাবে বার করবো, উচ্চতাটা পেয়ে যাবো আমি এই দুটোকে ইউজ করে, এই বাহুটাকে 11 আর এই দুইটাকে ইউজ করে আমি এই উচ্চতা পেয়ে যাবো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। তাহলে উচ্চতা স্কয়ার কত হবে, উচ্চতা কত হবে, উচ্চতাটা নাম দিলাম না এডি। তাহলে এডি কত হবে, পিথাগোরাসের ফর্মুলা কি হবে, রুট আন্ডার অফ, পিথাগোরাসের সূত্র কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাকে বার করতে হবে লম্বর মানটা, তাহলে রুট আন্ডার অফ এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এই তোমাকে লম্বর মানটা বার করতে হবে। তাহলে এসির মানটা কত দেওয়া আছে 11, অর্থাৎ 11 স্কয়ার মাইনাস সিডির মানটা কত আছে 2 এর স্কয়ার, তাহলে 121 মাইনাস 4 রুট আন্ডার অফ 117 হবে, 117। তাহলে এই হাইটটা কত পেয়ে গেলাম, রুট আন্ডার অফ 117 হচ্ছে হাইট। তাহলে আমি ইজিলি কি করতে পারবো, আমি এরিয়া পেয়ে যাব। তাহলে এরিয়া কি হবে, ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু বেস, অর্থাৎ বেসটা কিন্তু এবার 2 নেওয়া যাবে না, আমি পুরো ত্রিভুজটার ক্ষেত্রে ধরছি। বেস কত 4 ইন্টু উচ্চতা কত 117 রুট, বোঝা গেল। তাহলে এরিয়া কত হলো 2 দুগুণে 4, অর্থাৎ 2 রুট 117। এটা হচ্ছে এই রেশিও গুলো ইউজ করে আমার এরিয়া এসছে। তাহলে এই মানটা তো দেওয়া যায় এটা, অর্থাৎ এটাকে আমি বক্স করে দিলাম। 2 রুট 117 মানটাই কত দেওয়া আছে আমার, 2 রুট 117। কত গুণ আছে, 1 গুণ আছে, অর্থাৎ বাহুটার সঙ্গে কত গুণ হবে, 1 গুণই হবে। বোঝা গেল কি বললাম, অর্থাৎ অর্থাৎ 1 গুণ আছে, তাহলে বাহুর সঙ্গে কি হবে, জেনারেলি এটা 1 গুণ হবে না, বাহুর সঙ্গে রুট আন্ডার অফ 1 গুণ হবে, বাট রুটের 1 নিলে তো একই হবে। দেখো কি বললাম, তোমরা তো অনেকে বুঝতে পারছো না ব্যাপারটা আমি কি বলতে চাইছি, বাট আমি বলছি। দেখো এখানটা কিরকম, আমি এক্স যদি ধরতাম, ধর মনে করো এটা 11x, এটা 11x, এটা হচ্ছে 4x, এটা 2x করে ভাগ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এখানে একটা এক্স আসতো, দেখো এক্স আসতো, রুট আন্ডার 117 এক্স আসতো, 117 এক্স আসতো, বাইরে আসতো এক্সটা, রুটের বাইরে আসতো। এবার কত আসতো, এখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি ভালো করে। এরিয়া যখন বার করবো আমি, হাফ ইন্টু ভূমি কত 4x ইন্টু উচ্চতা কত 117 রুট, বাইরে একটা এক্স থাকতো, এখানে যেহেতু এখানে একটা এক্স স্কয়ার থাকতো, এখানে একটা এক্স স্কয়ার থাকতো, যার ফলে একটা এক্স বেরিয়ে আসতো, 2 দুগুণে 4, অর্থাৎ এক্স স্কয়ার ইন্টু 2 রুট 117, এটা এরিয়া বেরিয়েছে। এইটার মানটা কত দেওয়া আছে 2 রুট 117, মতন 1 হলো। তাহলে এক্স স্কয়ার যেটা হলো এটা হচ্ছে 1, তাহলে এক্স মান কত হবে, রুট আন্ডার অফ 1, মান তো একই, যার ফলে এক্স এর মানটা কত আসছে 1 আসছে, যার ফলে এক্সটাই তো বাহুর সঙ্গে আমি মাল্টিপ্লাই করেছিলাম, এটাকে 11x ধরেছিলাম, এটাকে 11x ধরেছিলাম, এটাকে 4x ধরেছিলাম, যার ফলে কত আসবে, এটা 11x সঙ্গে 1 এক্স এর মানটা শুধু 1 বসিয়ে দেবো, তাহলে কত হবে 11 ইন্টু 1, অর্থাৎ 11 সেন্টিমিটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ওই যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 12,600 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে। এটা একটা রেশিও মেথডে করা যায়, একটা হচ্ছে ফর্মুলাতে করা যায়, বাট আমরা দুটো দেখিয়ে দেবো। দেখো প্রথমে আমরা রেশিও মেথডেই করি। 10% চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ 10 টাকাটা 1 বছরে 11 টাকা হয়ে যাবে প্রত্যেক বছর।
10 টাকাটা কত হচ্ছে 11 হচ্ছে, আবার তারপর বলছে 10 টাকাটা হয়ে যাচ্ছে 11 টাকা। এটা তো 10% সুদের হার বলে 2 বছরের ক্ষেত্রে। বুঝতে পারছো কি বললাম? 10% সুদের হার ছিল, 10 থেকে 11 হয়েছে, আবার 10% সুদের হার ছিল তারপর বছরে, 2 বছরের জন্য কি হবে 100 টাকাটা 121 টাকা হয়ে যাবে, 100 টাকাটা 121 টাকা হয়ে যাবে। এবার দেখো কত টাকা লাগিয়েছিলাম 12,600 টাকা, কত টাকা ইন্টারেস্ট হয়েছে, কত চক্রবৃদ্ধি সুদ কত টাকা হয়েছে 21 টাকা। প্রথমে বলে রাখি, হয়তো 21-এর মধ্যে 7 আছে বা 3 আছে, দুটোই কি প্রাইম নাম্বার, অর্থাৎ উত্তরটা কি থাকবে 3-এরও মাল্টিপল থাকবে 7-এরও মাল্টিপল থাকবে। প্রথমে 3-এরটা সুবিধা হবে, 3-এরটা দেখি, দেখি অপশনের মধ্যে কোনটা আছে। 6 4 10, 3-এর ডিভিজিবলের ফর্মুলা কি হয়, সূত্র কি, যে প্রত্যেকটা ডিজিট যোগ করার পর সেটা যদি 3 দিয়ে কাটে তাহলে সেই সংখ্যাটাও 3-এর মাল্টিপল হবে বা 3-টে কাটাকাটি যাবে। দেখো 6 4 10, 10 আর 3 13 কে 14, 14 কিন্তু 3 দিয়ে কাটে না, তাহলে এটা উত্তর হবে না কোনোদিনও। দেখো 2 6 8, 8 4 12, 12 8 12 20, 8 4 12, 12 18 দিয়ে 20, 20ও কিন্তু 3 দিয়ে কাটে না, উত্তর হবে না। 6 4 10 4 16 3 19, 19ও কিন্তু 3 দিয়ে কাটে না, উত্তর হবে না। 5 4 9, 9 4 15, কি হচ্ছে অপশনগুলো ভুল লিখলাম নাকি, অপশনগুলো ওহো ভুল লিখেছি অপশনটা, এটা 6 হবে, 6 হবে, 6 করে নাও। দেখো 6 2 8, 8 4 12, 12 5 17, 17ও কিন্তু 3 দিয়ে কাটে না। 6 4 10, 10 4 16, 16 2 18, 18 কিন্তু 3 দিয়ে কাটে, তাহলে অপশনের উত্তর হবে কোনটা, এটা হবে উত্তর। আর এটা দেখবে 7 দিয়েও মাল্টিপল, 7 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়েও কাটে, তার ফলে 7-এর মাল্টিপল আছে এটা। 3 7 21, 21 আর 5 54, 7 7 49, 6 56, 27 56, এটা দেখো 3 দিয়েও কাটবে আবার 7 দিয়েও কাটবে, যার ফলে এটা 21 দিয়েও কাটবে, যার ফলে এটা উত্তর হবে। কিন্তু আমরা অঙ্কটা সলভ করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। দেখো 21 100 ভ্যালুটা কত দেওয়া আছে, 100 ভ্যালুটা দেওয়া আছে 12,600, কত গুণ 126 গুণ, তাহলে 21 ভ্যালুটা কত গুণ হবে 126 গুণ হবে, তাহলে এটা আসবে কত 2646। চক্রবৃদ্ধি সুদ কত টাকা, চক্রবৃদ্ধি সুদ 2646 টাকা। এবং যদি ফর্মুলাটা করতে যেতাম তাহলে কি হতো 10% 10% করে, কি ফর্মুলা, x প্লাস y প্লাস xy বাই 100% আসবে ওভারঅল। তাহলে x এর মানটা কত 10, y এর মানটাও 10, 10% করে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, তাহলে 20 প্লাস 10 হচ্ছে 100 প্লাস 1, তাহলে হচ্ছে 21%, 21% এলো, কত হলো 21% হচ্ছে সুদ, তাহলে 12,600 টাকার 12,600 টাকার 21%, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাবে, তাহলে 126 ইন্টু 21 একই আসবে 2646 টাকা। এভাবেও করা যায়, বুঝতে পেরেছো?